নমস্কার। কিডনির অসুখ আর ইসকেমিক হার্ট ডিজিজ মানে হার্টের যে কিছু না কিছু ব্লাড সার্কুলেটরি প্রবলেমস এই দুটো তো একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে আমরা জানি। আমরা দেখেছি আ যে সিকেডি হলে চান্সেস অফ কার্ডিয়াক ডিসঅর্ডারস বহু অংশে বেড়ে যায়। মাল্টিপল রিজন। হাইপারটেনশন ইজ ওয়ান কজ, ডায়াবেটিস ইজ অ্যানাদার কজ। তারপর মানে বিকজ অফ দ্য সিকেডি এক্সারসাইজ করবার ক্যাপাসিটি কমে আসে। ইনফ্লামেটরি ডিসঅর্ডার। কারণ ক্রনিক কিডনি ডিজিজ একটা জেনারেলিস্টিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার্স মানে আমাদের সমস্ত শরীরে একটা প্রদাহ চলতে থাকে। তার ফলে অ্যাথেরোস্ক্লেরোসিস আরও দ্রুততার সঙ্গে বেড়ে যায়। ব্লাড ভেসেলগুলোর মধ্যে থ্রম্বোটিক এলিমেন্ট বা অ্যাথেরোস্ক্লেরোটিক কম্পোনেন্টগুলো অনেক বেশি বাড়ে। লিপিড ডিসঅর্ডার্স হয় দ্যাট অলসো প্রেসিপিটেট দিস থিং। আমরা জানি যে ফ্লুইড অ্যান্ড ইলেক্ট্রোলাইটের প্রবলেমের জন্য there is some issues which also can impact the cardiac function. কিন্তু এই ইসকেমিক হার্ট ডিজিজ হলে আমরা জানি যে মোস্ট ইম্পর্ট্যান্ট ইনভেস্টিগেশন টু ডায়াগনোজ এক্স্যাক্টলি ইজ দ্যার এনি ব্লক ইন দ্য কার্ডিয়াক আর্টারি করোনারি আর্টারি কিনা সেটা হলো অ্যাঞ্জিওগ্রাফি। সমস্যাটা হলো কিডনির অসুখ থাকলে এই অ্যাঞ্জিওগ্রাফি করার কতগুলো সমস্যা দেখা দেয়। কীরকম? মানে ধরা যাক আম আমরা জানি যে যখন অ্যাঞ্জিওগ্রাফি করা হয়, তখন শরীরে একটা ডাই পুশ করা হয়। ঠিক আর্টারির ভেতর দিয়ে একটা ডাই পুশ করা হয়। যে ডাইটা ওই হার্টের আর্টারি দিয়ে যখন পাস করে, একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে তখনই আমরা তার একটা এক্স-রে তুলি। সেটাকেই ক্যাথ ল্যাবে গিয়ে সেই কাজটাই করা হয়। এই ডায়নামিক এক্স-রে যখন তোলা হয়, সেই এক্স-রে মানে যে ডাইটা যে যাচ্ছে যেটা রেডিও ওপেক ডাই এবং সেই ছবিটাই কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করবে যে হার্টের আর্টারি লুমেন কেমন আছে। নাও কোয়েশ্চেন হলো, এই যে ডাই যেটা আমরা ইউজ করি করোনারি অ্যাঞ্জিওগ্রাফিতে, এই ডাই কিন্তু কিডনির সঙ্গে খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে না। আমরা দেখেছি যে এই যে আ আ মানে কন্ট্রাস্ট যেটা মেইনলি আয়োডিনেটেড কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্ট as a tremendously একটা ভ্যাসোস্প্যাস্টিক এলিমেন্ট। মানে এটা যখন ইনজেক্ট করা হয়, যেহেতু এটা আর্টারিতে যায়, ডিরেক্ট রেনাল আর্টারিতে দিয়ে কিডনির ছোট, ছোট ভেসেলগুলোতে পৌঁছয়। সেখানে এই ছোট, ছোট কিডনির যে আর্টারিগুলো গ্লোমেরুলাস বা তার লোবুলার বা তার যে সাবলোবুলার আর্টারির মধ্যে একটা সাংঘাতিক স্প্যাজম তৈরি করে। অ্যান্ড দ্যাট স্প্যাজম ক্যান লিড টু এ পারফিউশন ডিফেক্ট ইন দ্য গ্লোমেরুলাই লিডিং টু অ্যাকিউট কিডনি ইনজুরি। এবং এটার জন্য এই কন্ট্রাস্ট ইনজেকশনের পর ক্রিয়াটিনিন চড়চড় করে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। একে আমরা বলি কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথি। সমস্যাটা হলো যদি এইরকম একটা সিচুয়েশন আসে যেখানে ক্লিনিক্যালি আমরা বুঝতে পারছি যে এটা একটা সিরিয়াস কার্ডিয়াক ডিজিজ কিন্তু আমার ক্রিয়াটিনিন একটু বেড়ে রয়েছে, তখন আমরা করবোটা কি? কার্ডিওলজিস্ট তো লিখে দেন যে আপনি নেফ্রোলজিস্টের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসুন। ক্রিয়াটিনিন আপনার ২ আছে, ডাই দিলেই মুশকিল হবে, আপনি নেফ্রোলজিস্টের কাছে লিখে আসুন। এইবার রুগীরা তো আমাদের কাছে এসে হাজির যে, "স্যার হার্টের ডাক্তার বলছে যে আমাকে অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে, আমি পারবো করতে?" আজকে এই বিষয়টা নিয়ে একটু আমরা আলোচনা করব। দেখুন, একটা জিনিস খুব ভালো করে জানতে হবে। আম প্রথমত আমাদের চেষ্টা করা উচিত যাতে আমাদের অ্যাঞ্জিওগ্রাফির প্রয়োজনই না হয়। তো কি করে সেটা করা উচিত? সেটা হচ্ছে যাদের সিকিডি ধরা পড়েছে তাদের ১ম থেকেই হার্টের যত্ন খুব ভালো করে করা উচিত। হার্টের যত্ন করা মানে কি? মানে ফার্স্ট কতগুলো স্ক্রিনিং করতে হয়। আমরা রিকমেন্ড করি এভরি 6 মান্থস একটা ইসিজি অ্যান্ড ইকোকার্ডিওগ্রাফি করা উচিত। আর কিছু বায়োমার্কার আছে যেমন প্রোবিএনপি, ট্রোপোনিন আই এগুলো করলে আমরা বুঝতে পারি যে আমাদের কার্ডিয়াক মাসেলের সার্কুলেশন, স্ট্রেস এরকম কিছু হচ্ছে কিনা। তো এটা যদি আগেই আমরা ধরতে পারি, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর, দেন উই ক্যান টেক সাম নেসেসারি প্রিকশনস যাতে এই ব্যাপারটা এরকম জায়গায় না পৌঁছয় যে কনস্ট্যান্ট বুকে ব্যথা হচ্ছে, ইসকেমিয়ার সিমটম হচ্ছে, বুকে চাপ বোধ হচ্ছে, আমাদেরকে এনজিও করার একটা প্রয়োজন হল। However, having said that, মানে এই লাইফস্টাইল মডুলেশন, আর্লি প্রোটেকশনস, কিছু, কিছু মেডিকেল ইন্টারভেনশন লাইক অ্যাসপিরিন বা স্ট্যাটিন জাতীয় ওষুধগুলোকে শুরুতেই যদি চালু করা যায়, এগুলো করার পরেও একটা সার্টেন পার্সেন্টেজ অফ পিপলের কাছে কিন্তু আমাদের এই করোনারি আর্টারি ডিজিজ আসে। এ ব্যাপারে একটা জিনিস বলে রাখা ভালো যে রিসেন্টলি আমরা একটা খুব ইন্টারেস্টিং একটা আ জিনিস চালু করেছি নেফ্রো কেয়ারে, সেটাকে বলে VO2 max অ্যানালিসিস। আমরা তো রুটিনলি
ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, প্রোবিএনপি, ট্রপোনিন আই এই টেস্টগুলো তো আমরা রুটিনলি করি। সমস্ত সিকিডি পেশেন্টদের ক্ষেত্রে যারা নেফ্রোকেয়ারে আমাদের দেখাচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন যে হার্টকে প্রচণ্ড রকম মান্যতা দিয়ে হার্টের অসুখ যাতে না হয়, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টার্গেট অর্গান, যে অসুখগুলোতে সিকিডি হয় লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, আমাদের প্রচণ্ড রকম গুরুত্ব থাকে যে কার্ডিয়াক ফাংশন যেন ঠিক থাকে। এবং একটা জিনিস বারবার করে বলছি, অনেকেই ভাবেন যে স্যার ৬ মাস আগে তো ইকো করেছি, এখন আবার কেন বলছেন? কারণটা হচ্ছে আর্লি যদি ডিটেক্ট করতে পারি, তাহলে আমরা হয়তো প্রিভেন্ট করতে পারবো কোনো প্রেসিপিটেটিভ অর কোনো সিরিয়াস কনসিকুয়েন্সেস। সেই কারণে মানে প্রোটেকশনটা সবসময় করা উচিত, প্রিভেনশনটা সবসময় করা উচিত। সেই কারণেই আমরা 6 মান্থলি একটা কার্ডিয়াক ইভ্যালুয়েশনের কথা বলি। নাও এর পাশাপাশি আমরা যেটা একটা করেছি সেটা হচ্ছে VO2 ম্যাক্স। VO2 ম্যাক্স মানে কি? এটা একটা স্পেশাল টাইপ অফ এক্সারসাইজ, মানে স্পেশাল টাইপের একটা ইনভেস্টিগেশন। যে ইনভেস্টিগেশনটায় আমরা বুঝতে পারি যে একজন মানুষের কতটা এক্সারসাইজ করবার ক্যাপাসিটি রয়েছে। এবং সেই অনুযায়ী যখন আমরা এক্সারসাইজটাকে অ্যাডভাইস করা হয়, VO2 ম্যাক্স ড্রিভেন এক্সারসাইজ রেজিম is always friendly to the heart, and it improves the cardiovascular fitness in a significant way. তো এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমরা প্রোটেক্ট করতে পারি হার্ট ডিজিজ। কিন্তু আনফর্চুনেটলি একটা সার্টেন পার্সেন্টেজ অফ পিপলের এত কিছু করা সত্ত্বেও, বা যখন আমাদের সংস্পর্শে এসছে তার আগে থেকেই হয়তো তাদের করোনারি আর্টারি ডিজিজ এস্টাবলিশড হয়ে আছে, বা they are genetically prone to develop very advanced coronary artery disease in early age। দেখা যায় একটা কিছু কিছু ফ্যামিলিতে থাকে 50s বা 45s এরকম বয়সেই প্রত্যেকের একটা অ্যাডভান্স করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে, ইভেন দো দেয়ার লাইফস্টাইল ইজ গুড, দেয়ার আর সাম জেনেটিক ফ্যাক্টরস ইনডিপেন্ডেন্ট। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে যদি কিডনির অসুখ সঙ্গে থেকে থাকে, তখন আমরা কি করব? দেখুন এখানে না ৩টে স্ট্র্যাটেজিস আছে খুব ইম্পর্টেন্ট, যেটা বোঝা উচিত প্রত্যেকের। নাম্বার 1, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট নন ইনভেসিভ ইভালুয়েশন খুব ভালো করে করা উচিত। খুব ভালো একটি ইকোকার্ডিওগ্রাফি যেখানে ডায়নামিক কার্ডিয়াক ইমেজিং হয়। আমাদের যে মেশিন আছে তাতে আমরা মায়োকার্ডিয়াল স্ট্রেন প্যাটার্নকে আইডেন্টিফাই করতে পারি। মানে নেফ্রোক্যারে আমরা যেটা দিয়ে ইকো করি, দ্যাটস ইজ ভেরি অ্যাডভান্স ইকোসিস্টেম, বিকজ উই নো আমাদের পেশেন্টদের যখন তখন আমরা এনজিও করতে পারবো না। সুতরাং অ্যানজিওটা তো খুব ডেফিনেটিভ, কিন্তু যেহেতু মেজরিটি অফ আওয়ার পেশেন্ট হ্যাজ এ হাই ক্রিয়াটিনিন, বললেই আমরা এনজিও করতে পারি না, আমাদের অনেক ইফস অ্যান্ড বার্ডস আছে। সুতরাং নন ইনভেসিভ ডায়াগনোসিসটা নিড অফ এনজিওকে যাতে ডিফার করতে পারে, সো উই হ্যাভ অ্যাডপ্টেড দ্য বেস্ট কোয়ালিটি ইকোকার্ডিওগ্রাফি মেশিনস। এটা লজিক সিরিজের একটা খুব অ্যাডভান্স মেশিনকে আমরা নিয়েছি। তাতে এই ডাইনামিক কার্ডিয়াক স্ট্রেসিংটাকে বোঝা যায়। মানে কোনো জায়গায় যদি মায়োকার্ডিয়াল ওয়ালে যদি কোনো রকম ইসকেমিক এভিডেন্স থাকে, ইসকেমিয়া হয়, তাহলে হার্টের মুভমেন্টের যে ছোটোখাটো আম তারতম্য দেখা দেয়, সেটা সাধারণ মেশিনে ধরা পড়ে না। আমাদের এই মেশিনে আমরা কিন্তু বুঝতে পারি। তো এই নন ইনভেসিভ আ ইমেজিংগুলোকে এমফাসাইজ করে ১ম বোঝা উচিত যে সত্যি অ্যাঞ্জিওগ্রাফির গুরুত্বটা কতটা, যে প্রয়োজনটা কত। এছাড়াও আমাদের কিছু নিউক্লিয়ার ইমেজিং টেস্ট আছে। নিউক্লিয়ার ইমেজিং টেস্ট মানে সেটাকে বলে মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান। হোয়াট ইজ দ্যাট? এটাতে কিছু স্পেসিফিক রেডিওনিউক্লিয়ার ডাই দেওয়া হয়, যেগুলো কিডনির জন্য একদম হার্মফুল নয়। সেই ডাই ভায়াবল অ্যান্ড নন ভায়াবল মায়োকার্ডিয়াম বা সার্কুলেটরি ওয়েল এস্টাবলিশড ওয়েল পারফিউজ মায়োকার্ডিয়াম ভিসাভিস মানে কম্প্রোমাইজড পারফিউজ মায়োকার্ডিয়ামকে আইডেন্টিফাই করতে পারে। যদি আমরা এরকম দেখতে পারি যে হার্টের কোনো একটা ওয়ালে খুব সুন্দরভাবে পারফিউশন হচ্ছে, কোনো একটা জায়গায় হচ্ছে না, পারফিউশন ডিফেক্ট রয়েছে, দ্যাট মিনস দ্যার ইজ এ ডেফিনিট মানে কি বলবো, ইসকেমিক হার্ট ডিজিজ আছে। কিন্তু যদি দেখা যায় যে একটা জায়গায় একদম ডেড টিস্যু হয়ে গেছে, তার মানে সেখানে আর রিভাস্কুলারেশন করার স্কোপ থাকবে কিনা, দ্যাটস ডাউটফুল। সেই কারণে এই radionuclide imaging of heart can give us another clue to identify the need of coronary angiography. থার্ড হচ্ছে কার্ডিয়াক এমআরআই। আজকাল মানে এমআরআই অফ দি হার্ট করে আমরা কিন্তু মায়োকার্ডিয়ামের একটা ডিটেলস তথ্য বুঝতে পারি যে কোনটা ভায়াবল, কোনটা নন ভায়াবল, কোথায় মানে রিভাস্কুলারেশনের স্কোপ রয়েছে। এই ৩টে পরীক্ষা করে যদি আমরা বুঝি যে না অ্যাঞ্জিওগ্রাফির দরকার, তখনই আমরা অ্যাঞ্জিওগ্রাফির সিদ্ধান্তটা নিই, যদি যেখানে কিডনির সমস্যা থাকে। এবার যখন অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে, দেয়ার আর অলসো ফিউ স্ট্র্যাটেজিস লাইক
মানে আমরা চেষ্টা করি এমন একটা ডাই চুজ করা, যে ডাইটা কিডনির জন্য হার্মফুল নয়। তো আজকাল অনেক ধরনের স্পেশাল ধরনের ডাই আছে, যেগুলো একটু কস্টলি, কিন্তু রিলেটিভলি তাদের কিডনি ইনজুরি কম হয়। সেরকম একটা ডাই আমাদের চুজ করা উচিত। সেকেন্ড হচ্ছে, খুব অ্যাডভান্স ক্যাথ ল্যাব যেখানে রয়েছে, যেখানে রোটেশনাল ইমেজিং হয়, 3D RA ইমেজিং হয়। 3D RA মানে 3 ডাইমেনশনাল রোটেশনাল ইমেজিং এর ফেসিলিটি রয়েছে। আমাদের সদ্য ভিভাসিটি হাসপাতালে আমরা ঠিক এই জিনিসগুলো মাথায় রেখেই we have taken Azurion C20 cath lab, যেটা হচ্ছে one of the most advanced cath lab, যেখানে কি হয় জানেন, একটা শট অফ ডাই ইনজেক্ট করে মেশিনটা পুরো হার্টের চারপাশে ঘুরে, যেটা 6টা থেকে 8টা ডাই ইনজেক্ট করে যে আমাদের কার্ডিয়াক ইমেজিংটা করা হয়, সেটা একটা বা দুটো ডাইয়ের শট ইনজেক্ট করেই আমরা পুরো ছবিটাকে তুলতে পারি। এতে কি হয়, এতে অ্যাডভান্টেজ হলো যে রিকোয়ারমেন্ট অফ কন্ট্রাস্ট মানে ড্রাস্টিক্যালি কমে যায়। তো অল্প কন্ট্রাস্টে আমরা পুরো অ্যাঞ্জিওগ্রাফিটা করতে পারি, যে কিডনির ওপর কোনো ক্ষতি হয় না। কারণ আমরা যেহেতু কিডনির অসুখ নিয়ে ডিল করি, এবং কিডনি অ্যান্ড হার্ট ইন্টারফেসে এই টেকনোলজি প্রচণ্ড রকমভাবে হেল্প করে, যাতে কম ডাই দিয়ে আমরা হার্টের ছবিটা তুলতে পারি। সুতরাং যদি কারোর মানে ক্রিয়াটিনিন বেশি, কার্ডিওলজিস্ট অ্যাডভাইস করেছেন, প্লিজ সার্চ ফর দিস সেন্টার্স যেখানে রোটেশনাল 3D অ্যাঞ্জিও সিস্টেম আছে। উই হ্যাভ ইনস্টলড ইট ইন দ্য ভিভাসিটি, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাঞ্জিওগ্রাফি সিস্টেম। তো এইটা করলে সুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে, খুব অল্প ডাইতে কিডনির ক্ষতি না করেই আপনি কিন্তু অ্যাঞ্জিওগ্রাফিটা করে ফেলতে পারবেন। অ্যান্ড দ্যাট ক্যান গিভ আস। এবার যদি অ্যাঞ্জিওগ্রাফির পর দেখা যায় যে কোনো একটা ন্যারোয়িং আছে, সেটাকে খুলতে হবে, তাহলে এই সিস্টেম অফ যে ক্যাথ ল্যাব যেটা আমাদের রয়েছে, তার অ্যাডভান্টেজটা হচ্ছে এখানে একটা স্টেন্ট বুস্ট বলে একটা ব্যাপার আছে। মানে আর ডাই দেওয়ার দরকার নেই। ওই যে ছবিটা একবার অ্যাঞ্জিওগ্রাফিতে হলো, সেটাকেই অ্যাজ এ মাস্টার প্ল্যান রেখে তার ভেতর দিয়ে একটা আরবিট্রারি গাইড দেখিয়ে উইদাউট ইনজেক্টিং ফার্দার ডাই আমরা কিন্তু স্টেন্টিংটাও করতে পারি, যাতে কোনো ডাই। এই জন্যই আই এম সো হ্যাপি যে আজকে অ্যাডভান্স সিকেডি যাদের ক্রিয়াটিন একটু বেড়েছে, এই গ্রুপ অফ পিপলকে আমরা কিন্তু হেল্প করতে পারছি থ্রু দিস টেকনোলজি হুইচ উই হ্যাভ ইমপ্ল্যান্টেড, যাতে ফার্স্ট নিড অফ অ্যাঞ্জিওগ্রাফি আছে কিনা সেটা আমাদের অ্যাডভান্স ইকোকার্ডিওগ্রাফি পিক আপ করছে। উই হ্যাভ এ ভেরি অ্যাডভান্স সিস্টেম অফ ইকোকার্ডিওগ্রাফি, যাতে একদম মায়োকার্ডিয়াল স্ট্রেস পর্যন্ত বোঝা যায়। অ্যান্ড ইফ রিকোয়ার্ড, তাহলে খুব অল্প ডাই দিয়ে অ্যাঞ্জিওগ্রাফি অ্যান্ড প্লাস্টিক করে ফেলার ব্যবস্থাও কিন্তু আমাদের মধ্যে রয়েছে। তো এই যে জিনিসগুলো, এটা জানা। আর কতগুলো মেডিকেল প্রিকশনস নিতে হয় বিফোর ডাই ইনজেকশন, মানে যাতে কিনা কিডনিতে ইনজুরি কম হয়। এটাতে বলা হয় রিভার্সিবল, মানে রিভার্সিবল ইস্কেমিয়া। মানে কি করা হয়, আমরা ব্লাড প্রেশারের কাফ থাইতে লাগিয়ে একটা ইনডিউসড ইস্কেমিয়া করা হয়। তাতে যে কি বলবো, কিছু সাইটোকাইন সিক্রেটেড হয় বডিতে, যখন সেটা ছেড়ে দিই, দোজ আর ভ্যাসোডাইলেটার্স। এবং সেই সাইটোকাইনগুলো কি করে জানেন, মানে রেনাল ভাসো কনস্ট্রিকশনটাকে ইমিডিয়েটলি আটকায়। এছাড়া সোডিয়াম বাইকার্বনেট ফ্লুইড, ওয়েল হাইড্রেশন, অ্যানাসিটাইল সিস্টেম, যাতে 3 মেজর ইন্টারভেনশন, এটা করলেও কিন্তু আমরা এই কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথিকে প্রিভেন্ট করতে পারি। আশা করি আজকের এই আলোচনাটা খুবই মানে গুরুত্বপূর্ণ। যদিও এটা, এই আলোচনার পেছনে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে একটা হার্ট এবং কিডনির অসুখের যে সম্পর্ক, সেই জায়গা থেকে বলা। আমাদের উচিত যাতে হার্টের অসুখ না হয় সেদিকে নজর দেওয়া। আনফরচুনেটলি যদি কারো হয়ে গিয়ে থাকে, সে যে কারণেই হোক, তার যদি অ্যাঞ্জিওগ্রাফির প্রয়োজন হয়, তাহলে আজকে যে আলোচনাটা করলাম, আশা করি এটা খুব খুব আপনাদের কাজে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে, জাস্ট ডোন্ট ফরগেট টু আস্ক মি দ্যাট কোয়েশ্চেন। যে ভিডিওর নিচে যে লিঙ্ক রয়েছে, সেখানে আপনার প্রশ্ন আপনি জিজ্ঞেস করুন। অ্যান্ড প্লিজ 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 ডোন্ট ফরগেট টু জয়েন ডক্টর প্রতিমস একাডেমি, যেখানে কিডনির স্বাস্থ্য সম্পর্কে নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন।